সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এসএফ টিভির নিয়মিত আয়োজন এসএফ টিভি কৃষি কথা অনুষ্ঠানের মধ্য দিয়ে আলমডাঙ্গা উপজেলা তথা চুয়াডাঙ্গা জেলার সাধারণ কৃষকদের কৃষি সেবা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা আজকে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন এসএফ টিভির স্টুডিওতে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান পলাশ। তো ওনার সাথে আমরা আজকে কথা বলবো এবং আসলে কৃষি সেবা সম্পর্কে অনেক কৃষকের ধারণা নাই। সরকারের পক্ষ থেকে আসলে কি ধরনের সেবা দেওয়া হয় সেক্ষেত্রেই কিন্তু অবগত করার লক্ষ্যে আমাদের এই ছোট্ট প্রয়াস। আর এই প্রয়াসে আমাদের বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান পলাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এসএফ টিভিকে যে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এসএফ টিভির একটি ব্যতিক্রমী যে অনুষ্ঠান এসএফ টিভির যে কৃষি কথা, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আসলে আমরা আজকের এই প্রথম অনুষ্ঠানটি শুরু করেছি। এই অনুষ্ঠানের মধ্যে প্রথম অনুষ্ঠানে আপনাকে পেয়ে আমরা যেমন আনন্দিত এবং সেই সাথে আসলে উপকৃত হবে আলমডাঙ্গার সাধারণ কৃষকেরা। অবশ্যই। তো সেই ক্ষেত্রে একেবারেই সহজ কিছু বিষয় আপনার সাথে আমরা জানতে চাইবো এবং জানাতে চাইবো আমাদের সাধারণ কৃষকদেরকে। তো আপনার কাছে আমাদের প্রথম জানতে চাওয়া সেটা হলো যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকদেরকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। তো সেক্ষেত্রে আলমডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে আমরা আপনার মাধ্যমে জানাতে চাই সাধারণ কৃষকদেরকে যে মূলত কৃষকদেরকে সেবা দেওয়ার জন্য কি কি ধরনের সেবা দেওয়া হয় আপনাদের মাধ্যমে, সে বিষয়গুলো একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি খুবই আনন্দিত যে আমাকে আপনারা আমন্ত্রণ করেছেন এবং এটাও জেনে আনন্দিত বোধ করছি যে এটাই প্রথম কৃষি কথা এসএফ টিভির। তো প্রথম অনুষ্ঠানে আমি আসতে পেরেছি, এটা অবশ্যই একদিক থেকে আমার অধিকার আমি বলবো, যেহেতু আলমডাঙ্গার এসএফ টিভি, আমি আলমডাঙ্গার উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছি। আর শুরুতেই বলতে চাই আমি প্রায় 6 মাস হলো আমি আলমডাঙ্গাতে যোগদান করেছি এবং আপনি জানেন যে বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি রয়েছে তার মধ্যে কৃষি মন্ত্রণালয় একটি খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রায় 17টি দপ্তর অধীনস্থ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমেই আমাদের বাংলাদেশের সমস্ত উপজেলা ভিত্তিক কৃষকরা প্রান্তিক পর্যায়ে কৃষি সেবাটা পেয়ে থাকে। আচ্ছা। যেমন আমাদের যে টায়ারটা আমি বলি, আমাদের উপজেলাতে একজন উপজেলা কৃষি কর্মকর্তা থাকেন, তারপরে একজন থাকেন 6ষ্ঠ গ্রেডের অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং 2জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারা সদ্য বিসিএস পাস করে যোগদান করেন এবং একজন থাকেন হচ্ছে সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, যিনি উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে গেজেটেড হয়ে উনি যোগদান করেন। তারপরে একজন থাকেন হচ্ছে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, যাকে আমরা এসএপিপিও বলি, এবং তারই নিকট হ্যান্ডস হিসেবে কাজ করে পিপিএম। আচ্ছা। যাদের মূলত কাজ হচ্ছে যে কোনো ধরনের উপজেলাতে কোনো পোকামাকড় বা বালাই বা রোগের আক্রমণ হলে সেটা তারা তাৎক্ষণিকভাবে সেটা রিপোর্ট প্রদান করে। আর প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক আমাদের ফিয়াক সেন্টার রয়েছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের জন্য একটা রুম বরাদ্দ আছে, সেটাকে আমরা ফিয়াক বলি, কৃষক পরামর্শ কেন্দ্র যেটাকে বলা হয়। সেখানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ অবস্থান করেন বেলা 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত। অন্য সময় রমজান মাসে সময়টা একটু এগিয়ে আসে আর কি। তো মূলত হচ্ছে যে আমাদের যে প্রান্তিক পর্যায়ের একটা ইউনিয়নে আমাদের 3টা করে কৃষি ব্লক রয়েছে, আপনি জানেন, অর্থাৎ একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড থাকে, 3টা ওয়ার্ড নিয়ে আমাদের একটা কৃষি ব্লক। আচ্ছা। এবং একটা কৃষি ব্লকে আমাদের একজন করে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োজিত আছেন। ওনার কাজ হচ্ছে একবারে প্রান্তিক পর্যায়ে কৃষকদের বটম আপ একটা চাহিদাপত্র প্রদান করা, অর্থাৎ তার ওই সমস্ত এলাকাতে মাটির শ্রেণী ভেদে, তারপরে হচ্ছে অভিযোজন ভেদে কি ধরনের ফসল ভালো হয়, কি ধরনের ফসলটা কৃষকরা চাষ করতে অভ্যস্ত, কি ধরনের ফসলটা হলে সেই ফসলটা দ্রুত মার্কেটে নিয়ে যাওয়া যাবে, ফসল উচ্চমূল্য ফসল যেগুলো আমরা বলে থাকি সেগুলো কৃষক কিভাবে খুব দ্রুত বিক্রি করতে পারবে, ইত্যাদি বিষয়গুলো মাথায় নিয়ে আমাদের কার্যক্রমগুলো চালানো হয়। আচ্ছা। এবং আপনি জেনে থাকবেন আমাদের বেশ কয়েক বছর ধরে আমাদের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিজস্ব রাজস্ব তহবিল থেকে আমাদের কৃষি প্রণোদনা কার্যক্রম চলমান রয়েছে এবং গত অর্থ বছরে আমাদের প্রায় 20,000 কৃষক আলমডাঙ্গাতে সেই সেবাটা কিন্তু পেয়েছে। আচ্ছা। বিভিন্ন ফসল ভিত্তিক এবং সেখানে আপনার খুব ভালো মানের বীজ দেওয়া হয়, যে বীজগুলো আমরা
বিডিসি থেকে আমাদের নিয়ে আসা হয় এবং সার, আচ্ছা বিশেষ করে ডিএপি এবং এমওপি সার দেওয়া হয়। এবং আমি গত 6 মাসে আমি যেটা উপলব্ধি করেছি, আমাদের আলমডাঙ্গাতে কিন্তু এমওপি সারের বেশ অভাব, মানে মাটিতে। আচ্ছা তো আর এমওপি সার আপনি জানেন, এমওপি সারটা আপনার যে কোনো একটা ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং গাছকে পুষ্ট করে, শক্ত করতে পারে আচ্ছা। এবং দানা ঝরে যায় না ইত্যাদি কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সরকার বাহাদুর সেটা বিষয় মাথায় রেখে আমাদের ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে এই প্রণোদনা কর্মসূচিটা চলমান রয়েছে। এবং আপনাকে আমি একটা তথ্য দিয়ে বলতে পারি যে আমাদের আলমডাঙ্গাতে প্রায় 30,000 হেক্টর জমিতে আমরা নিট আমাদের আবাদি জমি, এবং আমাদের মোট কৃষক পরিবার প্রায় 1 লক্ষের উপরে। আচ্ছা এর মধ্যে আপনার প্রায় ক্ষুদ্র কৃষক যদি বলি, ভূমিহীন কৃষক যদি বলা হয় সেটা খুবই কম, প্রায় 2 থেকে 2,500-এর মতো ভূমিহীন কৃষক আছে আমাদের আলমডাঙ্গাতে, এবং ক্ষুদ্র কৃষক আছে প্রায় 42,000-এর উপরে। আচ্ছা আর প্রান্তিক কৃষক আছে প্রায় 52,000-এর উপরে। তো এই যে মূলত এই কৃষি প্রণোদনাটা সাধারণত কাদের জন্য? মূলত হচ্ছে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের জন্য। আমি একটু আগে যাদেরকে আমি লিস্ট আউট করেছি, এবং প্রায় বলা যায় প্রায় 70 থেকে 75,000 কৃষক আমাদের আলমডাঙ্গাতে বর্তমান ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক, যাদের জন্য মূলত এই প্রণোদনা কার্যক্রমটা আমাদের চলে। এই প্রণোদনাটা কি যথোপযুক্ত হয়, মানে যথেষ্ট নাকি অপ্রতুল? না, আমি মনে করি হচ্ছে এটা আরো বাড়ানোর হতে চিন্তা ভাবনা আছে। আচ্ছা যদি আমাদের কৃষকদের চাহিদা থাকে, অবশ্যই আমরা সেটা আমাদের লাইন মিনিস্ট্রিতে জানাবো বা জানিয়েছি। যে আমরা বলেছি, যেমন কিছু কিছু ফসলের, যদি সরিষার কথাই বলি, কয়েকদিন আগে যেমন আমরা সরিষা কিন্তু প্রায় কর্তন শেষ বা কিছু আছে এখনো, আমাদের সরিষা যে পরিমাণ আমরা পেয়েছি, আরো কিন্তু সরিষা হলে কোনো সমস্যা ছিল না। আচ্ছা আচ্ছা তো এরকম ফসলের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে চাহিদা আছে আমাদের। তো যেমন আপনি গমের কথা বলেছিলেন, কথায় কথায় আমাদের এবছর কিন্তু 420টা গম ছিল, গত অর্থ বছরও 420টা গম ছিল। আচ্ছা কিন্তু আমরা কিন্তু কৃষকের পর্যাপ্ত পরিমাণ চাহিদা পেয়েছিলাম। কিন্তু আপনি জানেন, যেহেতু এই বেল্টে একটা সময় গমের ব্লাস্ট রোগ হয়েছিল, সুতরাং আমরাও একটু ইতস্তত বোধ করি যে কোনো সমস্যা যদি হয়। তবে আশার বিষয় হলো যে বাংলাদেশ গম গবেষণা এবং ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, তারা কিন্তু গম ব্লাস্ট প্রতিরোধী জাত আবিষ্কার করেছে তারা, আচ্ছা আচ্ছা এবং সেই জাতগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি। WMRI সেই জাতগুলো করেছে। তো সেই জাতগুলো দিয়ে আমরা গম করেছি, এবং গতদিনও আমি গমের প্লট ভিজিট করেছি, দেখলাম যে না, কোনো ব্লাস্ট কিন্তু দেখা যাচ্ছে না। সুতরাং এটা আমাদের জন্য একটা আশার আলো। এবার আলমডাঙ্গা উপজেলাতে কত হেক্টর জমিতে গম চাষ হয়েছে? আমাদের প্রায় 10 হেক্টর জমিতে গমের চাষ 10 হেক্টর জমিতে 10 হেক্টর জমিতে গমের চাষ হয়েছে, এবং এটা বৃদ্ধি পাচ্ছে। সেটা কি প্রণোদনারই অংশ? প্রণোদনার অংশ বেশি, কারণ আমাদের 420টা আমরা তো প্রণোদনায় দিয়েছি। তো একটু কারেকশন করব যে 120 হেক্টর জমিতে গমের চাষ হয়েছে, একটু কারেকশন করছি। এর পাশাপাশি কৃষকরা করেছে, এবং আমরা বিএডিসি এর সাথে যোগাযোগ করেছি, যারা মানে পর্যাপ্ত পরিমাণে যে ব্লাস্ট প্রতিরোধী যে জাতগুলো আছে সেগুলো যাতে তারা দিতে পারে এবং কৃষকরা নিতে পারে, এই জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি, এবং তারা কিন্তু সেটা বাস্তবায়ন করেছে। এবং আপনি দেখছেন মাঠে গেলে প্রচুর গম হয়েছে এবার, এবং ভালো ফলন হয়েছে। এবং একটা কথা আপনাকে আমি এর পাশাপাশি বলতে চাই, গমের সাথে সম্পৃক্ত যেমন আমাদের কিন্তু কিঞ্চিত পরিমাণ হলেও কিন্তু তামাকের চাষ হচ্ছে। জি, আমি সেই জায়গায় একটা কথা আপনাকে আমি রাখবো, সেটা হচ্ছে যে আমাদের এই কৃষকদের চাষের ক্ষেত্রে যে জিনিসটা প্রথমত আসলে প্রয়োজন, সেটা হলো আসলে মাটি। এই কৃষকদের মাটি পরীক্ষা করার জন্য আসলে কত বছর পর পর মাটিটা পরীক্ষা করা প্রয়োজন, এবং এই মাটি পরীক্ষা করার জন্য আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস কি ধরনের সহায়তা দেয়? পাশাপাশি আমরা দেখি যে বাজারে কিন্তু নিম্নমানের কীটনাশকের একেবারে সয়লাভ। কৃষকের এই জায়গা থেকে মাটি এবং কীটনাশক, এই দুইটার বিষয়ে আসলে আপনি কি বলবেন আমাদেরকে? ধন্যবাদ, আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন। আসলে কৃষকের কৃষির মূল ভিত হচ্ছে মাটি, বীজ এবং সার আর পানি। জি, এই চারটা যদি সম্পৃক্ততা থাকে, সহজলভ্য থাকে, এবং যদি এই চারটা জিনিসের কোয়ালিটি থাকে, তাহলে কিন্তু ফসল ভালো হতে বাধ্য, এবং কৃষকের পরিশ্রম সাথে। তো আপনি যথার্থ বলেছেন, মাটি একটা খুব ভাইটাল বিষয়, এবং আমাদের যেহেতু আলমডাঙ্গা এটা ডাঙ্গা অর্থাৎ উঁচু জায়গা, সবচেয়ে আপনি যদি দক্ষিণবঙ্গে যান আমাদের লবণাক্ত এলাকা, আপনি যদি উত্তরবঙ্গে যান তাহলে কিন্তু আমরা বলছি কয়েক বছর ধরে পরিবেশবিদরা বলছেন যে উত্তরবঙ্গে একটা সময় মরুভূমি হবে, মরুভূমি হয়ে যাবে, পানির স্তর অনেক নিচে নেমে যাবে। পানির স্তর নিচে নেমে, তাহলে হোয়াট ইজ নেক্সট আফটার 15 ইয়ার্স অর 60 ইয়ার্স কি হবে? আসলে বাংলাদেশের এই টোটাল জনগোষ্ঠীর
টোটাল খাদ্য চাহিদা পূরণ করতে হবে কিন্তু ঠিক এই মধ্য বাংলাদেশ দিয়ে। জি। এই মধ্য বাংলাদেশের মধ্যেই কিন্তু আমাদের চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, দামোহদা বা যশোরের কিয়দাংশ এবং কুষ্টিয়ার কিয়দাংশ কিন্তু অবস্থিত। সুতরাং এটাকে মাথায় রেখে কিন্তু আমরা সেটা মাথায় রেখে আমরা মাটির স্বাস্থ্য কি করে দীর্ঘদিন ঠিক রাখা যায় তার জন্য আমরা ছোট ছোট, আপনি যদি বলেন আমি ব্যক্তিগত টাকা দিয়েও আমি যে মিনি কিটস কিনেছি যেটার দাম প্রায় 6,500 টাকার মতো, এটা দিয়ে কিন্তু ইনস্ট্যান্টলি আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে কিন্তু যে কোনো জায়গায় আপনি মাটি পরীক্ষা করতে পারবেন। এবং ওই কারেন্টলি আপনার কিন্তু সারের সুপারিশমালা কিন্তু ওই মিনি কিটস আপনাকে দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা। ফলে আমরা কৃষকদেরকে আমরা বিভিন্নভাবে আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের জেলা প্রশাসন এবং আমাদের ডিডি স্যারের নির্দেশনায় আমরা কিন্তু বিভিন্নভাবে উঠান বৈঠক করছি। কৃষকদের আমরা বোঝাতে চেষ্টা করছি যে আপনারা অতিরিক্ত সার ব্যবহার করবেন না, আপনি আমাদের কাছে আসুন, আমাদের লোক যে আপনাদের সেই মাটি পরীক্ষা করে আপনাকে সার সুপারিশমালা দেবে। এবং তার চাইতে ভালো হয় যদি আপনি সয়েল কালেকশন বা সয়েল স্যাম্পল কিভাবে কালেকশন করতে হয় সেটা আমরা হাতে কলমে শেখাচ্ছি। এবং নিকটস্থ আমাদের যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সেখানে কিন্তু একজন কৃষক খুব অল্প দামে মাত্র 60 টাকায়। আচ্ছা, এটা কোথায়, এই অফিসটা কোথায় অবস্থিত যে মাটি পরীক্ষা করার জন্য? মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এটা যশোরে আছে। আচ্ছা, এটা কুষ্টিয়াতেও আছে। তাছাড়া এটা কি কৃষি অফিস থেকে বা আপনাদের কৃষি সম্প্রসারণের পক্ষ থেকে এই মাটি পরীক্ষা করার জন্য এই মেশিনটা কি উপজেলা লেভেল বা জেলা লেভেলে কি নাই? হ্যাঁ, আমি তো বললামই একটু আগে যে আমাদের মিনি কিটস আমরা কিনেছি, আমাদের উপজেলাতে একটা প্রকল্প থেকে কিছু দিয়েছে এবং আমাদের জেলা প্রশাসন থেকে 6টা মেশিন দিয়েছে এবং আমরাও কিনেছি। আমাদের প্রায় 10টার মতো মেশিন আছে। এই মেশিন কিন্তু আমাদের বিভিন্ন যে বললাম ফিএক্স সেন্টারে আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এবং আমাদের অফিসেও একটা মেশিন রেখেছি, কোনো কৃষক যদি আসে আমরা কিন্তু তাকে মাটি পরীক্ষা করে দিচ্ছি, সার সুপারিশমালা দিচ্ছি। এবং এটা আমি চাই অন্তত এই এসএফটিভি কৃষি কথার মাধ্যমে এটা বহুলভাবে প্রচারিত হোক, যে কৃষকরা ধারণার উপর ভিত্তি করে যাতে নন জুডিশিয়াল ভাবে সার প্রয়োগ না করে, কারণ এটা মাটির স্বাস্থ্য যেমন নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে এবং আগামী দিনের মাটিকে নষ্ট করছে। আপনি একটু কৃষকদেরকে বলবেন যে কতদিন বা কত মাস পর পর এই মাটিটা আসলে পরীক্ষা করা উচিত? আমি মনে করি প্রত্যেকটা মৌসুমের আগেই, অর্থাৎ 3 মৌসুমে আমরা চাষ করি, রবি, খরিফান, খরিফ 2, প্রত্যেকটা মৌসুমের আগেই কৃষকের অন্তত মাটি পরীক্ষা করা উচিত। আর যদি কৃষক মনে করে যে না তিনি মানে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পরীক্ষা করতে যান, মাত্র 60 টাকা খরচ হয়। সেটা তো অনেক একটা লেন্দি প্রসেস, কিন্তু সেখানে তো হাতের কাছে আপনারা সেই সেবাটা দিচ্ছেন। রাইট, আমরা সেবাটা দিচ্ছি এবং কৃষক এই সেবাটা আমাদের কাছে। এই বিষয় নিয়ে কি আপনারা সচেতনতামূলক কোনো মিটিং বা কনফারেন্স কি করেছেন? হ্যাঁ, আমরা করেছি অলরেডি। এবং সম্প্রতি আমাদের একটা মেলা হয়েছিল, কৃষি মেলা 2026। এই কৃষি মেলাতে কিন্তু আমরা অনেক কৃষকের আমরা কিন্তু মাটি পরীক্ষা করে সার সুপারিশমালা সুপারিশ করেছি। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে কি দেখছেন বর্তমানে আলমডাঙ্গার উপজেলার এই কৃষি ক্ষেত্রের মাটির অবস্থা কি দেখছেন? মাটির অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হবে, এটা একদিনে হবে না। এবং যেটা অ্যালার্মিং নিউজ আমি মনে করি যে আমাদের ডিএপি সার প্রচুর পরিমাণে আমরা ব্যবহৃত হচ্ছে। এর একটা খারাপ দিক কিন্তু রয়েছে। ডিএপি সারের মধ্যে প্রায় 48% ফসফরাস সার থাকে, বাকিটা কিন্তু বেশি এটা হচ্ছে একটা আকরিক আকারে থাকে এবং এটা কিন্তু মাটির সাথে দীর্ঘদিন ধরে মিশে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি 100 কেজি ডিএপি সার ব্যবহার করি, আমার হয়তো 48 থেকে 50 কেজি আমার সার হিসেবে কাজে লাগছে, বাদ বাকি 50 কেজি কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে। জি জি। এবং এটা কিন্তু আস্তে আস্তে মাটিকে পাথর বানিয়ে ফেলছে। সব আলটিমেট একটা স্তর কিন্তু দেখা যায় যে মাটির উপরে পড়ে যায়, দেখা যাচ্ছে। এটা আমরা কৃষকদেরকে বলছি এবং কৃষকরা কিন্তু এটা বলছেন হ্যাঁ এটা হয়, এবং তারা কিন্তু আস্তে আস্তে বোঝার চেষ্টা করছেন যে না এটা করা যাবে না। এবং আমরা অলরেডি আলমডাঙ্গাতে হার্দি ইউনিয়নকে আমরা ভার্মি কম্পোস্ট ভিলেজ আকারে আমরা ঘোষণা করার চেষ্টা করছি। আচ্ছা। এবং আপনি যদি যান, আমি অবশ্যই আপনাকে দাওয়াত দিব যে আমরা প্রায় অনেক ঘরে আমরা ভার্মি কম্পোস্ট করেছি আমাদের প্রদর্শনীর মাধ্যমে, আমাদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে। এবং আরো আমার লক্ষ্য আছে যে একটা গ্রামকে আমি ভার্মি কম্পোস্ট গ্রাম তৈরি করব এবং যত প্রকারের কৃষক ভার্মি কম্পোস্ট খুব কম দামে এবং ভালো মানের ভার্মি কম্পোস্ট যাতে করে সেখান থেকে কালেকশন করতে পারে। কৃষকদের ভিতরে একটা ভীতি কাজ করে। আমি অনেক সময় কৃষকদের সাথে কথা বলেছি যে আপনারা এই পরিমাণ সার, এত পরিমাণ সার কেন ব্যবহার করেন? কারণ বিজ্ঞান ভিত্তিক কৃষি কাজ করার জন্য সেটা একটা নির্দিষ্ট পরিমাণের সার ব্যবহারের একটা নির্দেশনাও আছে, সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা কৃষকদেরকে জানিয়েছেন। তারপরেও আমরা দেখি যে কৃষকরা কিন্তু প্রচুর পরিমাণে সার ব্যবহার করে। এদের এই ভীতিটাকে দূর করার জন্য আসলে কোনো প্রক্রিয়া আছে কিনা? আসলে ভীতিটা ওই যে প্রক্রিয়া তো বললামই আমি, কারণ হচ্ছে আমরা যখন বলছি যে আপনার মাটি তো একসময় ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আপনার মাটিটা মারা যাবে, আপনার মাটির মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, আপনার শ্বাস প্রশ্বাস মাটির সেটা বন্ধ হলে আপনার মাটি কোনো কাজ করবে না। এরপরে যদি আপনি 1 বস্তা কেন, আপনি যদি 1 ট্রাক সার দেন,
তখন কিন্তু মাটি আসলে আলটিমেটলি সারটা গ্রহণ করতে পারবে না, গাছ গ্রহণ করতে পারবে না। ফলে কি হবে, একটা সময় কিন্তু ওই যে বললাম দেশের দক্ষিণ অঞ্চল এবং পূর্ব দিক অঞ্চল যদি একসময় আমাদের ভবিষ্যতের খাদ্য ভাণ্ডার হিসেবে যে এরিয়াটাকে মনে হচ্ছে সেটাই কিন্তু নষ্ট তথা আলমডাঙ্গা, এটা যখন তাদেরকে বলছি ওরা কিন্তু এটা বুঝছেন, বোঝার চেষ্টা করছেন, এবং আমি তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আসলে বাংলাদেশ। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ শুনছেন এসএফটিভির কৃষি কথা অনুষ্ঠানের আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান পলাশের অনেক তথ্যমূলক কথা। আমরা আবারও ওনার কাছে জানতে চাইব কৃষি কথা সম্পর্কে। তার আগেই আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পরে আবার ফিরে আসবে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর, পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। দর্শক মন্ডলী, বিরতির পর আবারও ফিরে আসলাম। জি মাসুদ, আপনার কাছে আমি জানতে চাই যে এর আগে আমি বললাম যে বাজারে দেখি যে একেবারে নিম্নমানের কীটনাশক একেবারে সয়লাভ, কৃষকরা না বুঝে উচ্চ মূল্যে কিনে নিয়ে যায় এবং যে পরিমাণ লাগার দরকার, ব্যবহার করার দরকার, তার চাইতে অনেক পরিমাণ ব্যবহার করে। এই কীটনাশক, ভেজাল কীটনাশক চেনার জন্য, বোঝার জন্য কি এমন কোনো উপায় আছে বা এমন কোনো প্রসেস আপনারা কি রেখেছেন কৃষি অফিসের মাধ্যম দিয়ে, যে এটা বোঝা যাবে যে এটা ভেজাল কীটনাশক? ধন্যবাদ আপনাকে। আমরা কৃষক পর্যায়ে কৃষকের ট্রেনিং দিচ্ছি, তাদেরকে সচেতন করছি, এবং পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই প্রত্যেকটা কীটনাশকের একটা ব্যাচ নাম্বার আছে। আচ্ছা, এই ব্যাচ নাম্বার দিয়ে আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন যদি কারো থেকে থাকে, সেই অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসের নির্দিষ্ট কিছু অ্যাপস আছে, সেই অ্যাপসের মধ্যে যদি আপনি ওই কীটনাশকের গায়ে যে লেভেল লিঙ্কটা আছে, সেই লেভেল নাম্বারটা আপনি যদি ইনসার্ট করেন, সাথে সাথেই কিন্তু বিভিন্ন তথ্য চলে আসবে। যদি সেটা অনুমোদিত কোনো কোম্পানির কীটনাশক হয়ে থাকে, যেটা লাইসেন্সপ্রাপ্ত আমাদের ডিপার্টমেন্ট থেকে, তাহলে তার সম্পর্কে তার জেনেরিক নাম চলে আসবে, তার ইত্যাদি ইত্যাদি সকল তথ্য কিন্তু একজন কৃষক বুঝতে পারবেন, তার ফোনেই বুঝতে পারবেন। আর যদি কীটনাশকটা ভেজাল হয়, ঠিক আছে, তাহলে কিন্তু কোনো প্রকারের কোনো তথ্য আসবে না। আচ্ছা, সেটাও আমরা কৃষকদেরকে এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য বলছি বারবার, এবং তারা কিন্তু করছে ফিল্ড পর্যায়ে। পাশাপাশি আমাদের এখন আপনি জানেন আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন একটা অনলাইন হয়েছে। এখন যত প্রকারের কীটনাশক বিক্রেতা, সেটা খুচরা বিক্রেতা বা পাইকারি বিক্রেতা, তাদের কিন্তু এখন একটা ইউনিয়নে বা একটা উপজেলাতে যতগুলো আছে তাদের সব অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়েছে, এবং আমাদের আলমডাঙ্গাতে সবাই কিন্তু এখন অনলাইনের আওতায়। অর্থাৎ কোনো কীটনাশক ডিলার যদি লাইসেন্স করতে যায়, নবায়ন করতে যায়, তাকে কিন্তু অনলাইনের মাধ্যমে আসতে হবে। সুতরাং আগামী দিনের কৃষি এবং কৃষকের তথা মানব সম্পদকে রক্ষা করার জন্য নিরাপদ খাবারের কোনো বিকল্প নেই, এবং তার জন্য আমরা প্রত্যেকটা কীটনাশকের দোকানে কিন্তু আমরা জৈব বালাইনাশক রাখার কর্নার তৈরি করতে বলেছি, এবং আমরা তাদেরকে সাইনবোর্ডের আওতায় নিয়ে এসেছি। অর্থাৎ আপনি যদি কোনো কীটনাশকের দোকানে যান, সেখানে দেখবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা একটি সরকারি সাইনবোর্ড তাদেরকে দিয়েছি, একটা নমুনা। এই সাইনবোর্ড যে দোকানে নেই, সেই দোকানে আমি অনুরোধ করব যে কোনো কীটনাশক ক্রয় বা বিক্রয় করবেন না। যদি কেউ করে থাকে তাহলে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন, আমরা তাকে সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা তো প্রায় সময় বিভিন্ন কীটনাশকের দোকানে তো বিভিন্ন সময় আপনারা পরিদর্শনও করে থাকেন, এখান থেকে তো স্যাম্পলও নেন, সেটা আবার পরীক্ষাও করেন। জি, তো সেক্ষেত্রে কি আপনারা কখনো আপনাদের মধ্য দিয়ে, আপনাদের মাধ্যমে, যে কোন কীটনাশকটা আসলে ব্যবহার্য নয় বা বাজারে ভেজাল কীটনাশক, এই ব্যাপারে কি জনসাধারণ বা কৃষকদেরকে কি আপনারা অবগত করেন? হ্যাঁ, অবগত করেছি। আমাদের বর্তমানে আমরা গত মাসেও আমাদের অনেক কৃষক ভেজাল কীটনাশক, যেগুলো মেয়াদ উত্তীর্ণ কীটনাশক আমরা যদি কোনো দোকানে পেয়ে থাকি, আমরা তার লাইসেন্স বাতিল করে দিয়েছি। আচ্ছা, এবং সেই সমস্ত কীটনাশক আমরা কিন্তু জব্দ করেছি এবং নষ্ট করেছি, কারণ যার মেয়াদ উত্তীর্ণ তার পরীক্ষা করার কিছু নেই, সেটা সরাসরি আমরা ড্যামেজ করে দিই। আর আপনি যে প্রশ্নটা করলেন যে আমরা বিভিন্ন স্যাম্পল পাঠাই, এবং সেই স্যাম্পল আমরা পরীক্ষাতে ল্যাবরেটরিতে পাঠাই, যদি সেটা খারাপ রেজাল্ট আসে, আমরা কিন্তু সেই কার্টনের সকল কীটনাশক বা বালাইনাশক আমরা কিন্তু জব্দ করি এবং নষ্ট করি। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কৃষকরা এটা জানে কিনা। আসলে কৃষক পর্যায়ে আমি বলতে পারি যে আপনি দেখেন, এখানে একটা দুর্বলতা আমি মনে করি। আপনি প্রত্যেকটা কীটনাশকের দেখবেন যে ফসলের উপরে সে পরীক্ষা করে সে লাইসেন্স পেয়েছে, সেই ফসলটা দেখবেন অপরিচিত ফসল। বেশিরভাগ ক্ষেত্রে টি বা চায়ের উপরে গবেষণা করে বা চায়ের উপরে প্রয়োগ করে সেই কীটনাশকটি লাইসেন্স পেয়েছে। সুতরাং সেটা আমাদের ডিপার্টমেন্টের, আমরা মহাপরিচালক স্যারকে বলেছি, আমাদের
ডিডি স্যার থেকে আমরা এগুলো বিভিন্ন বড় বড় স্যার যারা আসেন আমরা তাদেরকে বলেছি যে স্যার এটা যদি এরকম হয় তাহলে এটা তো পেয়েছে চায়ের উপরে গবেষণা করে, কিন্তু সেই একই কীটনাশক সেই একই মাত্রায় যদি আমি ধানে প্রয়োগ করি বা সবজিতে প্রয়োগ করি আসলে এটা তো সায়েন্টিফিক হয় না, ফিডব্যাক আসবে না। এটা জুডিশিয়াল হয় না। তো সেক্ষেত্রে স্যার এটা চিন্তা করছেন যে এই যে কীটনাশক কোম্পানি যেটা করে এটা আরো বিভিন্ন ফসলে বিভিন্ন জায়গায় এই ট্রায়ালগুলো করার পরে যাতে এই কীটনাশক বা যাতে রেজিস্ট্রেশন পায় সে বিষয়গুলো আমাদের ডিপার্টমেন্টের চিন্তা ভাবনা আছে আমি যতদূর জানি। এই যে দেখেন ল্যাবের মাধ্যমে স্ট্যান্ডার্ডটি চেক করা হয়, জি তো এটা কিন্তু একটা লেন্দি প্রক্রিয়া। লেন্দি। আপনি কি মনে করেন মাসুদ যে এই যে সয়েল টেস্টের বিষয়টা, তারপর কীটনাশকের পরীক্ষা করার ক্ষেত্রে যে মেশিন দরকার, পাশাপাশি হচ্ছে যে আপনার বীজের যে জার্মিনেশন চেক করার যে মেশিনগুলা, এগুলা আসলে কি ইউনিয়ন লেভেল বা উপজেলা লেভেলে কি থাকা প্রয়োজন বলে মনে করেন? অবশ্যই অবশ্যই আমি মনে করি, এবং আমি মনে করি যে প্রণোদনার মাধ্যমে আমরা যে কৃষকদের সার বীজ দিচ্ছি আমি তো মনে করি যে এই ধরনের কিটস বা ছোট ছোট কিটস যেগুলো খুব কম দাম সেগুলো তো আসলে কৃষকদের কিন্তু প্রণোদনার মাধ্যমে কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা আচ্ছা। কারণ যদি আমরা দিই তাহলে কৃষক কিন্তু তার যখন সার বীজ বা সার এবং বালাইনাশক বা কীটনাশক কিনতে যাবে সাথে সাথে কিন্তু সে সেটার টেস্ট করে নিতে পারবে, দেখে নিতে পারবে। সুতরাং আমি মনে করি যে হয়তো আমাদের স্যারেরা আমাদের ডিপার্টমেন্ট আমাদের মন্ত্রণালয় এই বিষয়টা নজর দেবেন যদি পারা যায়, আর আমরা তো আছি। জি জি, আমরা তো আছি। তবে এটা আমি মনে করি হ্যাঁ হয়তো প্রান্তিক পর্যায়ে কৃষকের দেওয়া সম্ভব না হলেও আমাদের প্রত্যেকটা উপসহকারী কৃষি কর্মকর্তাকে এই মেশিনগুলো দেওয়া উচিত এবং দেওয়া যেতে পারে। মাসুদ, আমি আপনাকে একটা জিনিস তথ্য দিয়ে সাহায্য করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেহেতু আসছেন প্রায় 6 মাস, তো আপনি ইতিপূর্বে জেনেছেন যে চুয়াডাঙ্গা একটি উর্বর ভূমি, এখানে সব ধরনের ফসল উৎপাদন হয়। আমরা দেখেছি যে এইখানে একটা সময় ডাল জাতীয় ফসল ব্যাপকভাবে উৎপাদন হতো, তো সেটা কিন্তু এখন নেই বলতে গেলেই চলে। আমরা দেখি যে কিছু কিছু চাষ এখানে হচ্ছে খুব অল্প জায়গায়। আপনি আসার পর এই ডাল জাতীয় চাষ বা অন্যান্য ফসলের মশলা জাতীয় ফসল আপনি কোথাও উৎপাদন শুরু হয়েছে কিনা, এবং সেটা যদি শুরু হয়ে থাকে সেটা কতটুকু শুরু হয়েছে সেটা আমাদেরকে একটু জানান। ধন্যবাদ আপনাকে একটা কথা বলি যে কৃষি উদ্ভিদ বা ফসল উদ্ভিদ দুই প্রকার, একটি হচ্ছে C4 এবং একটা হচ্ছে C3। একটা সায়েন্টিফিক টার্ম হয়ে গেল। C4 উদ্ভিদগুলো হচ্ছে যেমন মেইজ বা ভুট্টা। C4 উদ্ভিদগুলো প্রচুর তাপমাত্রায় তারা টিকে থাকতে পারে, তাদের সার্ভাইভাল ক্ষমতা অনেক বেশি। তারা ক্র্যাঞ্চ অ্যানাটমির মাধ্যমে তারা ইন্টারনাল কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তারা ফলন দ্বিগুণ করতে পারে। আমাদের চুয়াডাঙ্গাটা হচ্ছে টেম্পারেট জোন, গরমকালে প্রায় 40 ডিগ্রি বা তার বেশি টেম্পারেচার উঠে যায়। ফলশ্রুতিতে কি হয়, আপনি যদি ডাল ফসল করেন বা গম করেন বা ধান করেন, আসলে এই ফসলগুলো কিন্তু পলিনেশনের সমস্যা হয় বেশি টেম্পারেচারে। ফলে কি হয়, এগুলো চিটা হয়ে যায় বা ফলন হয় না অথবা মারা যায় বা বিভিন্ন নতুন নতুন রোগের উদ্ভব হয়। এই সময় কি হয়, আমাদের ভুট্টাটা কিন্তু কোনো ফসলের বরং তার আরো ফলন বাড়বে। গবেষণা দেখা গেছে ভুট্টা 46 এবং ডিগ্রি টেম্পারেচারও সে কিন্তু তার ফলনকে বাড়াচ্ছে। সুতরাং এটা কিন্তু একটা প্রাকৃতিক অভিযোজন আমি মনে করি, এটা অ্যাডাপ্টেশন। এখন এটা তো আসলে কৃষক তো যে ফসলে সে লাভ পাবে সেটাই সে করবে। এবং ভুট্টা যেহেতু C4 ক্রপ আমি বললাম, এবং ভুট্টা যেহেতু আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে আবার হয়, মানে ভুট্টার ক্রেতা বিভিন্ন নামি দামি কোম্পানি তারা কিন্তু কৃষকের কাছে যে ওই মাঠের থেকে ভুট্টা কিনে নিয়ে যায়, এবং ভুট্টার যে গাছটা সেটা কৃষকরা জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করে, অনেকে ফডার হিসেবে ব্যবহার করে গরুকে, যেহেতু এই অঞ্চলটা প্রচুর পরিমাণে গবাদি পশু পালন হয় তাদেরও কিন্তু খাবার হিসেবে এটা ব্যবহৃত হচ্ছে। সুতরাং ভুট্টা চাষ করার ফলে, ভুট্টা চাষের প্রতি মানুষ বেশি ঝুঁকে যাওয়ার ফলে কিন্তু আলটিমেটলি ওই জমিগুলো ক্রপ কম্পিটিশনে ডাল জাতীয় ফসল পিছিয়ে পড়ছে। কিন্তু যদি আপনি লং টার্মের কথা চিন্তা করেন, আপনি মাটির স্বাস্থ্যের যেটা নিয়ে আপনি বলেছিলেন, মাটির স্বাস্থ্যের কথা ভাবেন, পাশাপাশি আমাদের স্বাস্থ্যের কথা ভাবেন, তাহলে কিন্তু ডাল জাতীয় ফসলের কোনো বিকল্প নেই। কারণ ডাল জাতীয় ফসল আপনি যত বেশি উৎপাদন করবেন তত বেশি আপনার মাটির স্বাস্থ্য ভালো হবে। কারণ প্রাকৃতিকভাবে কিন্তু ডাল জাতীয় ফসলগুলো মাটিতে আমাদের নাইট্রোজেন সারের পরিমাণকে বাড়িয়ে দিতে পারে, এটা তার একটা সায়েন্টিফিক কারণ রয়েছে। পাশাপাশি ডাল জাতীয় ফসল খুব শর্ট টার্মে হয় এবং ডালের কিন্তু প্রচুর চাহিদা বাজারে। আপনি জেনে থাকবেন যে 1 কেজি বেশি ডাল কিন্তু প্রায় 120 টাকা বিক্রি হচ্ছে, মসুরের ডাল। এবং আরেকটা সমস্যা ছিল যে মসুর একটা সময় মানুষ করতো না, স্টেম ফাইলাম ব্লাইট ছিল, গোড়া পচা রোগ হতো। এবং এই যে ঠিক শীতের শেষের দিকে মিড ফেব্রুয়ারির দিকে কিন্তু এক পশলা বৃষ্টি হয়, ফলে যদি ড্রেনেজ সিস্টেম খারাপ হয় তাহলে কিন্তু টোটালি মসুরটাই নষ্ট হয়। এই থেকে মানুষ আসলে আশ্বাসে প্রকৃত অর্থে নিরুৎসাহিত হয়েছে। কিন্তু
আসার কথা হলো আমরা অলরেডি বাড়ি মসুর আর্ট আমরা প্রদর্শনী করেছি, আচ্ছা আমি ভাঙবাড়িতেই করেছি, এবং আমরা কৃষকদেরকে কিন্তু বলেছি যে ভাই আপনারা এটা করবেন, আপনি তো ডাল পাবেনই, 1 বিঘাতে 5 থেকে 6 মণ হবে, আচ্ছা এবং আপনার মাটিটা ভালো হবে, অর্থাৎ আপনার লং টার্মে কিন্তু আপনার লাভ, মাটিটা ভালো হবে। আমার এলাকার কৃষকের একটা যন্ত্রণা আছে, চাপা কষ্ট। আমি সে বিষয়টা একটু আপনার সাথে আলাপ করতে চাই। সেই কষ্টটা হচ্ছে যে আমার কৃষক হাড়ভাঙা পরিশ্রম করেন, রোদে পড়েন, বৃষ্টিতে ভিজেন, ফসল ফলায়, কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না। আপনি জেনে থাকবেন হয়তো কিছুদিন আগে এসএফটিভির একটা প্রতিবেদন আপনি দেখেছেন যে আড়ত থেকে যে ফসলটা, আড়ত থেকে যে পণ্যটা 15 গজ দূরে বিক্রি হচ্ছে, সেখানে একেবারেই সেখান থেকে প্রায় 50% ডবল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কৃষক যখন বিক্রি করছে, কৃষকের সাথে কৃষক যে মূল্যে বিক্রি করছে সেই মূল্যের থেকে প্রায় 50 থেকে 60% ডিস্টেন্সে সাধারণ ক্রেতার হাতে যাচ্ছে। আমার কৃষক কিন্তু 50% রেট পাচ্ছে। কৃষক সঠিকভাবে তার মূল্য পাওয়ার জন্য আসলে কি ধরনের পরিকল্পনা আপনাদের আছে? ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার সাথে আমি এক সহমত পোষণ করছি যে কৃষক বাজার মূল্য পাচ্ছে না, কিন্তু ঠিকই মিডল ম্যানের মাধ্যমে যে পণ্যটা ভোক্তার কাছে যাচ্ছে, ভোক্তা কিন্তু বেশি দামে কিনতে হচ্ছে তাকে, অর্থাৎ দুইজন প্রতারিত হচ্ছে, এক হচ্ছে উৎপাদনকারী প্রতারিত হচ্ছে, আর হচ্ছে কনজিউমার প্রতারিত হচ্ছে, যিনি সেটাকে গ্রহণ করছেন। মাঝখানে এই যে দৌরত্ব, তৃতীয় ব্যক্তির যে দৌরত্ব, সেটা কিন্তু পণ্ড হচ্ছে তাদের কাছে, কৃষকের ঘাম পাফাটা কৃষকের পরিশ্রম পণ্ড হচ্ছে, এবং আপনার আমার মতো খেটে খাওয়া মানুষের দৈনন্দিন খরচ কিন্তু লিভিং কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে নিঃসন্দেহে। এখন আমি মনে করি এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম হতে পারে যে কৃষকের যেভাবে আমরা ডিজিটালাইজেশন করছি, আমাদের অনলাইন যে পোর্টালগুলো যদি আমরা বেশি অ্যাক্টিভ করতে পারি, এবং এখানে অবশ্যই মিডিয়ার একটা বড় অবদান আমি মনে করি থাকতে পারে। সেটি হচ্ছে যে যেমন আমরা যদি আজকে ঢাকাতে পটল বা বেগুন কত টাকা বিক্রি হচ্ছে, জি, এবং আমরা যদি এরকম একটা করতে পারি যেটা মিডিয়ার মাধ্যমে, সেটা যদি আপনাদের মাধ্যমে একটা মনিটরিং এর ব্যবস্থা যদি থাকে, আসলে যে সমস্ত জায়গায় আড়তদারি ব্যবসাটা চলে এবং কৃষক সরাসরি যেখানে পণ্যটা নিয়ে আসছে, সে জায়গায় যদি একটু আপনাদের নজরদারি থাকে। আপনি আপনার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে এটা নিয়ে কিন্তু কাজ করে বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তর, আচ্ছা, একটা ডিপার্টমেন্টই রয়েছে যারা আসলে বাজারটাকে মনিটরিং করে। তাদেরও হেড অফিস হচ্ছে আমাদের খামারবাড়ি ঢাকাতে। তো আমি মনে করি দুই ডিপার্টমেন্ট যদি সমন্বয় করি আমরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর, আসলে যদি আমাদের সমন্বয় ভালো হয়, অবশ্যই সমন্বয় ভালো আছে, যদি এটা আরো ভালো করা যায় তাহলে কিন্তু এই কৃষকের এই দুর্দশা কিন্তু অনেকাংশেই লাঘব হবে। চমৎকার কথা বলেছেন। যেহেতু ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের কাছ থেকেই তামাক চাষে নিরুৎসাহিত করার জন্য এবং তামাক দ্রব্য পণ্য বর্জনের ক্ষেত্রে বিশেষ সময় এবং ব্যাপক ধরনের একটা ভূমিকা গভর্নমেন্ট রেখেছেন, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা বিভিন্ন সময় কাজও করছেন। আপনি আলমডাঙ্গা উপজেলার একটা উর্বর ভূমির এলাকার একজন উপজেলা কৃষি কর্মকর্তা, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আলমডাঙ্গাতে ব্যাপক জমিতে কিন্তু এই তামাক চাষ হয়, এবং এই তামাক চাষের কারণে মাটির উর্বর শক্তিও যেমন কমে যায়, তেমন পরিবেশেরও ভারসাম্যও অনেকটা নষ্ট হয়ে যায়, এবং শারীরিকভাবে সরাসরি যারা এই চাষের সাথে সংশ্লিষ্ট তারাও কিন্তু বিভিন্ন সময় শারীরিক অসুস্থতায় ভুগেন। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রথমে আপনাকে বলি, একটা জিনিস আমরা এড়িয়ে গিয়েছি, যেটা মাদক। বর্তমান সরকার কিন্তু মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে বিভিন্ন জায়গায়, এবং খুব কঠোর অবস্থান নিচ্ছে মাদকের বিরুদ্ধে। তা আমি মনে করি আমাদের এই উর্বর ভূমি চুয়াডাঙ্গা তথা আলমডাঙ্গা, এই উর্বর ভূমিতে মাদকের যে তামাক চাষ আমরা করছি, এটা কিন্তু ওই যে ছোট বাচ্চাটা, যে গর্ভবতী মাটা ওই তামাকের চাষ করছেন বা তামাক প্রসেসিং এ সংযুক্ত বা সম্পৃক্ত, ওই যে বাবাটা সম্পৃক্ত বা সংযুক্ত, গর্ভে শিশুটা কিন্তু সে গর্ভে থাকা অবস্থায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো সুতরাং সেই শিশুটা যখন বড় হচ্ছে, সেই শিশুটা সে কিন্তু অটোমেটিকলি সে বাই নেচারে সে কিন্তু ওই তামাকের প্রতি অ্যাডিক্টেড হতে সে কিন্তু আস্তে আস্তে বড় মাদকে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজটা কিন্তু পলিউটেড হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যদি আপনি অন্য কোনো সেন্স নেই, শুধু যদি এই সেন্সটা আপনি ভাবেন, বা একজন কৃষক বা আমরা যদি ভেবে থাকি যে না আমাদের পরবর্তী বংশধর অন্য বড় বড় নেশা অ্যাডিক্টেড হবে, তাহলে আমাকে তামাক চাষ বাদ দিতে হবে, তাহলে কিন্তু আর কোনো মোটিভেশনই প্রয়োজন পড়বে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যথার্থ বলেছেন, এটা পরিবেশকে ক্ষতি করে, এটা মাটিকে ক্ষতি করে,
এবং তথা এটা হলো উর্বরতা, মাটির উর্বরতাকে নষ্ট নষ্ট করে করে, ফেলে। কারণ এটা হচ্ছে লিফি। জি, জি। এর মূল কাজ হচ্ছে লিফ, বড় যত পাতা বড় হবে, পাতাতে নিকোটিন যত বেশি অ্যাবজর্পশন হবে, সেই পাতার মূল্য তত বেশি। জি। সুতরাং অবশ্যই এটা পরিবেশের জন্য খারাপ, এবং শুধু পরিবেশের জন্য খারাপ না, এটা ভয়াবহ খারাপ। জি, কারণ জি। হচ্ছে ওই পানিটা তো চলে যাচ্ছে আলটিমেটলি বৃষ্টির পানি বিভিন্ন দিয়ে ধরনের খালে বিলে খালে যাচ্ছে, বিলে যাচ্ছে। এবং যেখানেই যাচ্ছে না কেন সেখানে কিন্তু উর্বর শক্তি সেখানে কমে উর্বরতা যাচ্ছে, শক্তি নষ্ট হচ্ছে, ওই মাছের মধ্যে মাছের নিকোটিন ক্ষতি যাচ্ছে, হচ্ছে। জি। ওই মাছ আপনি খাবেন, আপনি নিকোটিনে অ্যাডিক্টেড হয়ে যাবেন। সুতরাং একটা ম্যাসিভ আমাদের সবার সামাজিকভাবে আসলে এটার হয়তো একদিনে হবে না, কিন্তু সামাজিক যদি আমরা সচেতনতা বাড়াই বা বৃদ্ধি করি, অবশ্যই তামাক কিন্তু আমাদের চাষ করা অনেকটা বন্ধ হয়ে যাবে, অনেকটা বন্ধ হয়ে যাবে। নিরুৎসাহিত করছি, যদিও আমাদের দিক থেকে আমরা নিরুৎসাহিত করছি, আমরা কৃষকদেরকে বোঝাচ্ছি যে আপনারা এটা করেন। অনেক কৃষক কিন্তু ছেড়ে দিয়েছে, জি। এবং সেই সমস্ত কৃষককে আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে পুরস্কৃত করেছি। এবং তামাক চাষে আমার ভর্তুকি সার যাতে না যায়, সেই জন্য কিন্তু জেলা প্রশাসন, আমাদের উপজেলা প্রশাসন এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুস্পষ্ট কিন্তু অবস্থান আপনি নিয়েছে। সারের বিষয়ে যেহেতু কথা বললেন, আমি সারের বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। যেটা হলো, আমরা যতটুকু জানি যে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে সবচাইতে বড় যে সাবসিডিটা, বড় যে ভর্তুকিটা দিয়ে থাকে, সেটা হলো কৃষি ডিপার্টমেন্টে, জি। এবং সেটা হলো সারের উপরে। আমরা জানি যে প্রায় 300% সাবসিডি দেওয়া হয় এই সারের উপরে। তো যেখানে ভর্তুকির সার দেওয়া হচ্ছে কৃষকের মাঝে বিতরণ করার জন্য, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে বেশ বড় বড় কিছু কিছু বিষয় আপনি অবগত হয়েছেন, এবং আমরাও দেখেছি যে আপনিও অনেক সার জব্দও করেছেন। তো যেহেতু আপনি এখানে আসার পরে আমরা যতটুকু দেখতে পেরেছি, সার সিন্ডিকেটের অনেকটাই কিন্তু এখন স্থগিত, তারপরেও অনেকাংশে অনেক কার্যক্রম চলে যাচ্ছে। যেখানে গভর্নমেন্ট কৃষককে, কৃষি প্রধান বাংলাদেশ কৃষককে উন্নয়নের জন্য এত বড় একটা সাবসিডি দিয়ে এই সারটাকে ডোর টু ডোর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করাচ্ছে, এখানে কিন্তু ব্যাপক একটা অব্যবস্থাপনা আমাদের দৃষ্টিতে পড়েছে। সেই অবস্থান থেকে বেরিয়ে আসার জন্য কৃষকের হাতে সঠিকভাবে সার পৌঁছানোর জন্য কি ধরনের কর্মকাণ্ড আপনারা সামনের দিকে রাখছেন? ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থ বলেছেন। আমাদের উপজেলা কৃষি অফিস আলমডাঙ্গা, আমরা সর্বদা কৃষকের পাশে আছি, এবং আমরা কিন্তু একটা নাম্বার দিয়েছি, উপজেলা কৃষি অফিসারের নাম্বার, উপসহকারী কৃষি অফিসারের নাম্বার। আমরা কিন্তু যে ব্যানার, যে অর্থাৎ আমাদের মূল ডিলার, বিসিসি ডিলার বা বিএডিসি ডিলার, আমাদের নাম্বারগুলো সেখানে দেওয়া আছে। যদি কোনো কৃষক মনে করেন যে অভিযুক্ত দাম বেশি নিচ্ছে, সাথে সাথে আমাদেরকে ফোন দেবে। পাশাপাশি বেশি সার যাতে কৃষক ব্যবহার না করে, সুষম সার কিভাবে ব্যবহার করতে হবে তার একটা নির্দেশিকা কিন্তু প্রত্যেকটা ডিলারের দোকানে আমরা ছাপিয়ে রেখেছি। আচ্ছা। অর্থাৎ বেশি সার দিলে যে ফসল বেশি ভালো হবে, বিষয়টা তা না। এই সচেতনতা প্রত্যেকটা ডিলারের দোকানে আছে। তারপরে মূল্য তালিকা প্রত্যেকটা ডিলারের দোকানে আছে। বেশি সমস্যা যেটা হচ্ছে, আপনার সাথে আমি যেটা মনে করি যে, যেহেতু যারা অনুমোদিত ডিলার, তাদের গোডাউনের সর্বসময় আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সেখানে তত্ত্বাবধান করেন। অর্থাৎ যখন সার আসে, ওনারা অ্যারাইভেল দেন। যারা সার পরিদর্শক, উপজেলা কৃষি অফিসার বা কৃষি সম্প্রসারণ অফিসার, আমরা সরজমিনে যে, আমি কালকেও গিয়েছি জিহালাতে, আমি বস্তা গুনেছি। আচ্ছা। আমার ডিডি স্যারকে নিয়েও আমি বস্তা গুনেছি, যে কতগুলো বস্তা আপনারা আনছেন, অতগুলো বস্তা আমাকে বুঝিয়ে দেন, এবং কোন ট্রাকে করে তারা সার নিয়ে এসে সেই ট্রাকের নাম্বার সহ আমাদের কাছে দেন। আচ্ছা। তারপরে সার যেখান থেকে তারা আনলোড করে, অর্থাৎ সেই বাফার গোডাউনের যিনি ইনচার্জ, তাকে আমি ফোন করি যে আপনি আমাকে তথ্য দেবেন যে কোন কোন ডিলার কি পরিমাণ সার তুলেছে, সেই সার কবে থেকে তুলেছে, উনি সাথে সাথে আমাকে রিপোর্ট দেন। আচ্ছা। সেই রিপোর্টটা আমি আবার আমার উপসহকারী কৃষি কর্মকর্তা দিয়ে যাচাই করি। এত কিছুর পরেও তো তারপরেও দেখেন আসছি, তারা কিন্তু সেই কাজগুলো করেই যাচ্ছে, অনেকেই করছে। আস্তে আস্তে চেঞ্জ হবে, জি, সময় জি, লাগবে। জি। যে দীর্ঘদিনের অভ্যাস, যে সরকারি সম্পদ বিনষ্ট করে, এর থেকে আসলে ফিরিয়ে নিয়ে আসাটা কঠিন এবং বেশ চাপের। জি, জি। পরে আমরা সেটা সরজমিনে যাচাই করছি, এবং সবচেয়ে যে বড় সমস্যাটা হয়, যারা অনুমোদিতহীন ডিলার, যারা আসলে কীটনাশক বিক্রি করেন, তারা কিন্তু 2 বস্তা সারও বিক্রি করছেন, যেটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অর্থাৎ এই যে যারা সার বিক্রি করতে পারবে না, তারা যে যখন সারটা বিক্রি করে, সে তো আসলে ওই কৃষক পর্যায়ের দামটা সে নেয় না, সে বেশি দামে বিক্রি করার অপচেষ্টা করে। এবং এরকম যারা অনুমোদনহীন যারা ডিলার, যারা বিসিসি ডিলার না বা বিডিসি ডিলার না, তাদের কাছে সার বিক্রি কিন্তু সম্পূর্ণ নিষেধ বর্তমান সরকার বলেছেন। এবং একটা নতুন নীতিমালা হচ্ছে, আপনি জানেন 2025, সেটা বাস্তবায়নাধীন হলে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু একটা করে সারের ডিলার অনেকটা কমে আসবে এই Right. সমস্যাটা। প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে যখন সারের ডিলার হবে, তখন কিন্তু সার কিন্তু কৃষকের পিছনে যাবে, আচ্ছা। সারের পিছনে কৃষক যাবে না। তো তখন হয়তো এই অবস্থাপনাটা অনেকটা কমে যাবে। আর পাশাপাশি ওই যে বললাম,
আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং আমাদের কিছু কৃষককে দিয়ে আমরা মানে মানে তাদেরকে মনিটরিং করার জন্য শস্য শ্যামলা সুফলা বাংলাদেশ, কৃষি প্রধান বাংলাদেশ, আসলে 20 কোটির জনগণের বাংলাদেশের একমাত্র খাদ্যের পরিপূর্ণতা এবং স্বয়ংসম্পূর্ণতা করার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা যারা রাখেন, রোদে ঘামে ভিজে বৃষ্টিতে ভিজে সেই কৃষক। বাংলাদেশে কৃষকদেরকে সমস্ত তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই আসলে কৃষি মন্ত্রণালয় কাজ করবে এবং কৃষি সম্প্রসারণ কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। আপনি আলমডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা, 1 লক্ষ কৃষক পরিবার আলমডাঙ্গাতে বসবাস করে, কৃষিকাজের সাথে এরা সংশ্লিষ্ট এবং কৃষি নির্ভর উপজেলা হচ্ছে যে আলমডাঙ্গা। একজন কৃষি কর্মকর্তা হিসেবে আলমডাঙ্গার সাধারণ কৃষকদের জন্য কি ধরনের মেসেজ আপনার আছে? আমি মনে করি যে সাধারণ কৃষকদের উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে যে আপনাদের যে কোনো সমস্যা যদি আপনারা সম্মুখীন হবেন, সেটা সার হতে পারে, সেটা বীজ হতে পারে, সেটা কীটনাশক হতে পারে, আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস সর্বদা আপনার পাশে রয়েছে এবং সেটার প্রমাণও আমরা করেছি। আমি করেছি ব্যক্তিগতভাবে, আমরা সকলে মিলে করেছি। আপনাদের মতো যারা মিডিয়াম্যান, নিউজ করেন, সাংবাদিক মহোদয়, প্রিন্ট মিডিয়া, আপনাদেরকে সাথে নিয়ে আমরা যুদ্ধ করব যে কোনো সারের বলেন, কীটনাশক বলেন, এই অবস্থাপনার বিরুদ্ধে। এই শক্ত অবস্থান আমরা নিয়েছি এবং আমরা কৃষকের পাশে আছি এবং আশা করছি কৃষক, আমার সাধারণ খেটে খাওয়া কৃষকরা আমাদের সেই আশায় তারা আশান্বিত হয়েছেন এবং তারা পজিটিভ অ্যান্সার করেছেন, তারাও আমাদের সাথে আছেন। ধন্যবাদ মাসুদুর রহমান পলাশ। সম্মানিত দর্শক, এতক্ষণ শুনলেন এসএফ টিভির নিয়মিত আয়োজন এসএফ টিভির কৃষি কথা। আজকের অনুষ্ঠানে যিনি অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান পলাশ, অনেক তথ্যভিত্তিক কথা আপনাদেরকে বললেন এবং আপনাদেরকে জানালেনও যে কোনো ধরনের সেবা এবং পরামর্শের প্রয়োজন হলে সরাসরি ওনাকে ফোন করার জন্য। আমরা চাই আগামীতে আলমডাঙ্গা উপজেলার উর্বর ভূমিটাকে আরও বেশি উর্বরশীল করা এবং কৃষক যাতে তার পণ্য উৎপাদন করে এবং সঠিক মূল্য যেন সে পায়, সেই ক্ষেত্রেই দৃষ্টি রেখে আগামীর সমস্ত ভালো কৃষকের জন্য ভালো চিন্তাধারা বাস্তবায়ন করার ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ কাজ করবে, এই প্রত্যাশায় ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।